পুলিশ চুলে ৩৬ ঘা আর পিনাকি চুলে জয় বাংলা। সময়টা ছিল 2018। তৎকালীন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লেখালেখির কারণে তিনি হন নির্বাসিত। বলছিলাম বাংলাদেশের অন্যতম বিচক্ষণ অনলাইন অ্যাক্টিভিস্ট ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কথা। বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে পিনাকি ভট্টাচার্য, যিনি এখন ফ্রান্সে একজন রিফিউজি হিসেবে বসবাস করছেন। হাসিনা সরকারের বিরুদ্ধাচরণ করায় তিনি নির্বাসিত হয়েছেন, এটা মোটামুটি সবারই জানা থাকলেও হাসিনার পতনের পরেও কেন তিনি দেশে ফিরছে না, বিষয়টি অনেকেরই অজানা। সে সম্পর্কে জানার আগে চলুন জেনে নেওয়া যাক পিনাকির জীবনের উত্থান পতনের গল্প। পিনাকি ভট্টাচার্যের জন্ম 1967 সালে বগুড়া জেলার জলেশ্বরীতলায়। সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে সোনার চামচ মুখে নিয়ে বেড়ে ওঠা পিনাকির বাবা শ্যামল ভট্টাচার্য শিক্ষকতার পাশাপাশি নাট্য রচনা এবং মঞ্চে অভিনয় করতেন। এছাড়াও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে গড়ে ওঠা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বগুড়ার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পিনাকি ভট্টাচার্য পেশায় একজন চিকিৎসক হলেও বর্তমানে তিনি এই পেশার সঙ্গে আর সম্পৃক্ত নন। তাছাড়াও তিনি একজন সফল উদ্যোক্তা ও একজন সফল কর্পোরেট চিফ এক্সিকিউটিভ ছিলেন। 1985 থেকে 1992 সাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়ন করেছেন। সেখানে অধ্যয়নকালে তিনি ছাত্র বাম রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1986 সালে তিনি যোগ দেন কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ তথা সিপিবিতে। 2016 সাল পর্যন্ত দলটিতে একজন পূর্ণ সদস্য হিসেবে যুক্ত ছিলেন তিনি। 1991 সালে স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন এই পিনাকি ভট্টাচার্য। একাডেমিয়া নামক একটি পাঠ চক্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দীর্ঘদিন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দিশেহারা পিনাকি সম্মুখীন হয়েছেন বিচিত্র সব রাজনৈতিক চিন্তা ও পৃথিবীর নানান দর্শনের। একসময় তথাকথিত শাহবাগীদের অন্তর্গত থাকা সত্ত্বেও পিনাকি ধীরে ধীরে ইসলাম ও মুসলমানদের পক্ষে কথা বলতে শুরু করেন। তার ভাষ্যমতে, আমি বাম রাজনীতি করি, আর বাম রাজনীতির মূল মন্ত্রই হচ্ছে মাজলুম আর নির্যাতিতদের পাশে থেকে তাদের পক্ষে কথা বলা। আর এখন সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, তাই আমি তাদের পক্ষে কথা বলি। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর প্রায় 18টিরও বেশি বই তিনি রচনা করেছেন। বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, সমাজ, মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়ন ও বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ক তার অনলাইন লেখালেখি সমাদৃত হয়েছে তরুণ ছাত্র সমাজ সহ সকলের মাঝে। তার লেখালেখি ও অবস্থান যখন তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যাচ্ছিল, 2018 সালে তাকে ডাকা হয় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সদর দপ্তরে। জীবনের অনিরাপত্তা বিবেচনা করে তিনি তখন দেখা না করে চলে যান আত্মগোপনে থাকাকালীন তাকে দেশ ত্যাগ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে বন্ধুদের সহযোগিতায় দেশ ছাড়তে সক্ষম হন পিনাকি। পরে 2019-এর জানুয়ারিতে ব্যাংককে পৌঁছান। 2 মাস পর তিনি ফ্রান্সে যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় চান। ফ্রান্স সরকার তাকে রিফিউজি হিসেবে সেখানে থাকার অনুমতি দেন। এতদিন সোশ্যাল মিডিয়ায় হাসিনার বিরুদ্ধে আমরা তাকেই সবচেয়ে বেশি সোচ্চার হতে দেখেছি। তার গবেষণা এবং তথ্যবহুল অ্যাক্টিভিজম বাংলাদেশের মানুষের মনে ধীরে ধীরে স্বৈরাচার বিরোধী গণবিক্ষোভের সূচনা তৈরি করতে সহায়তা করেছে। বলা হয় জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম অংশীদার তিনি। এখন প্রশ্ন হচ্ছে যে হাসিনার দুঃশাসনের জন্য তিনি দেশ ছেড়েছিলেন, সেই হাসিনার পতনের পরেও তিনি কেন ফিরে আসছেন না দেশে? ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ফেসবুকেও তাকে দেশে ফিরে আনার ব্যাপারে আওয়াজ উঠেছে। কিন্তু এই মুহূর্তে তার দেশে না ফেরার কারণ তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন। তিনি বলেন তার বাংলাদেশি পাসপোর্ট না থাকায় এখন চাইলেও তিনি সহজেই দেশে আসতে পারছেন না। এতে ফ্রান্সে তার পার্মানেন্ট রেসিডেন্সিয়ালশিপ আবেদন বাতিল হয়ে যেতে পারে। তবে বাংলাদেশের বর্তমান সরকার যদি চান তাহলে খুব সহজেই তাকে ফিরে আনতে পারবেন। আমরা দেশ ও দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলা এই জনবান্ধব ব্যক্তিত্বকে দেশে ফিরে আনার জোর দাবি জানাচ্ছি।